এটা হচ্ছে বেসিক ডিফারেন্স। আর ব্যাচেলর অফ বিটেক মানে হচ্ছে ব্যাচেলর অফ টেকনোলজি। ব্যাচেলর অফ টেকনোলজি, টেকনোলজি মানে বুঝতে পারছো এখানে কি হবে, প্র্যাকটিক্যালটা অনেক বেশি হয়, প্র্যাকটিক্যালে ওয়েটেজটা অনেক বেশি দেওয়া থাকে, আর থিওরিতে কি হয় অনেক লেস থাকে। ডিফারেন্স তো বুঝতে পেরেছো তো? এটা জেনারেলি বিটেক দিতে পারে, কোনো ইউনিভার্সিটি দিতে পারে, বাট জেনারেলি কি হয় এগুলো কোনো কলেজ দেয়। ইউনিভার্সিটি আর কলেজের মধ্যে ডিফারেন্স বোঝো? ইউনিভার্সিটি আর কলেজের মধ্যে ডিফারেন্স বোঝো? বোঝো না তাই তো? হ্যাঁ স্যার বুঝি। আচ্ছা একটু বলে দিই। না স্যার এম এ, আচ্ছা বলে দিচ্ছি, এম এ কে এ ইউটি, মাকআউট বলে একটা ইউনিভার্সিটি, সব থেকে বড় ইউনিভার্সিটি ওয়েস্ট বেঙ্গলে, জানো তো? মাকআউট নাম শুনেছো তো? বেশিরভাগ ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টরা মাকআউট থেকে করে। তো এর একটা নিজস্ব ক্যাম্পাস রয়েছে, ওন ক্যাম্পাস, ঠিক আছে? আরেকটা রয়েছে এর অ্যাফিলিয়েটেড কলেজ। ওন ক্যাম্পাস মানে কি, এই ইউনিভার্সিটির ভেতরেই তুমি পড়ছো, যেমন যাদবপুর ইউনিভার্সিটি, যেমন ক্যালকাটা ইউনিভার্সিটি, যেমন কাজিরাঙ্গা ইউনিভার্সিটি, যেমন বর্ধমান ইউনিভার্সিটি, যেমন একটা ইউনিভার্সিটি, ওই ইউনিভার্সিটির ভেতরেই তুমি পড়ছো। তো ওইটা হলো তোমার ইউনিভার্সিটি। আর অনেক সময় কি হয়, ওই ইউনিভার্সিটির আন্ডারে, মানে ডিগ্রিটা ইউনিভার্সিটি দেবে বাট কলেজটা আলাদা বিভিন্ন জায়গায়, ধরো বর্ধমানে একটা কলেজ আছে, পুরুলিয়া একটা কলেজ আছে, বাঁকুড়া একটা, প্রতি আলাদা আলাদা স্টেটে আছে, কিন্তু অ্যাফিলিয়েশনটা আন্ডারে চলছে, কোন কলেজের আন্ডারে, কোন ওই কলেজগুলো কোন ইউনিভার্সিটি আন্ডারে আছে, ওই পার্টিকুলার মাকআউটের ইউনিভার্সিটি আন্ডারে আছে। বুঝতে পেরেছো তো? এখন অব্দি ওয়েস্ট বেঙ্গলের সব থেকে বড় ইউনিভার্সিটি হচ্ছে কিন্তু মাকআউট, এর আন্ডারে লাস্ট যতটুকু আমার মনে পড়ছে 159 কি 170টার মতন কলেজ আছে, সব মিলিয়ে গভর্নমেন্ট প্রাইভেট মিলিয়ে, ঠিক আছে? এই অ্যাফিলিয়েটেড কলেজগুলিটা দু ধরনের আছে, একটা গভর্নমেন্ট কলেজও আছে, প্রাইভেট কলেজও। যেমন এক্সাম্পল বলি, এই যে কল্যাণী ইউনিভার্সিটি, ঠিক আছে, এটা কিন্তু মাকআউট অ্যাফিলিয়েটেড কিন্তু গভর্নমেন্ট কলেজ। শ্রীরামপুর কলেজ, শ্রীরামপুর গভর্নমেন্ট কলেজ, শ্রীরামপুর গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ, টেক্সটাইল কলেজ, এটা কি একটা গভর্নমেন্ট কলেজ, কিন্তু অ্যাফিলিয়েশনটা কার? মাকআউট ইউনিভার্সিটি। বুঝতে পেরেছো তো? তাহলে এগুলো কি কলেজ? শ্রীরামপুর কলেজ একটা কলেজ, বুঝতে পেরেছো তো? বা ধরো এই কলকাতার দিকে দেখবে একটা কলেজ আছে, সেটা একটা কলেজ, জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ। জলপাইগুড়ি মানে এখন অটোনোমাস করে দিয়েছে, ওটা আলাদা বিষয়, যাই এই মুহূর্তে আমি জানি না, বাট আগে তো জলপাইগুড়ির মাকআউট ছিল, ঠিক আছে? তো বুঝতে পারছো ডিফারেন্সটা কি? একটা হয় একটা ইউনিভার্সিটির মানে এক ছাতার নিচে অনেকগুলো কলেজ, সেটাকে বলা হয় কলেজ, মানে ইউনিভার্সিটিও কন্ট্রোল করছে, মাকআউট কন্ট্রোল করছে, তার অ্যাফিলিয়েশন নিয়ে আদার্স কলেজরা চালাচ্ছে। বুঝতে পেরেছো তো? তো সেটার মধ্যে গভর্নমেন্ট আছে আবার প্রাইভেটও আছে, যেমন ধরো টেকনো ইন্ডিয়া, যেমন ধরো হেরিটেজও মানে অটোনোমাসের দিকে যাচ্ছে, বাট জেনারেলি আগে যেগুলো ছিল আমি তার বেসিসে বলছি, ঠিক আছে? এখন আজকের ডেটে কি করছে বা কালকে কি করবে আমি সেটা ধরে বলছি না, ঠিক আছে? ধরো না, ওই যে হেরিটেজ, আইএম, আরসিসি, এওটি, হুগলি ইনস্টিটিউট অফ টেকনোলজি, অ্যাবাকাস, জিআইএস, ঠিক আছে, যত কলেজ আছে এগুলো সব অ্যাফিলিয়েশন নিয়ে, মাকআউটের অ্যাফিলিয়েশন নিয়ে। হ্যাঁ, এইচডিসি, এমজিডিসিও মাকআউটের আন্ডারে, সব মাকআউটের আন্ডারে। বললাম না, 160 না 170 কাছাকাছি কলেজ আছে, সব থেকে বড় ওয়েস্ট বেঙ্গল, এর থেকে বড় ইউনিভার্সিটি আর কিছু নেই। তো মাকআউটের নিজের ক্যাম্পাসে গিয়ে, মানে ইউনিভার্সিটি ক্যাম্পাসে গিয়ে পড়লে সেটা ইউনিভার্সিটি হলো, আর ওর অ্যাফিলিয়েশন নিয়ে অন্য কোনো কলেজ, সেটা গভর্নমেন্ট হতে পারে, প্রাইভেট হতে পারে, অন্য জায়গায় অ্যাফিলিয়েশন নিয়ে বললে সেটাকে বলা হয় কলেজ। তো জেনারেলি যত কলেজ আছে তারা বিটেক ডিগ্রি দেয় জেনারেলি, আর ইউনিভার্সিটির ওন ক্যাম্পাসে যেগুলো হয় সেগুলো বিই ডিগ্রি দেয়। মোটামুটি বোঝা গেল জিনিসটা? তাহলে জিলেট হচ্ছে এমন একটা এক্সাম যেটা আমাদের 12 লেভেল থেকে গ্র্যাজুয়েট লেভেলকে এন্টার করার জন্য একটা এন্ট্রেন্স টেস্ট, যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলেই তৈরি হয়, তাই জন্য ডাব্লিউবি জিলেট বলে, ঠিক আছে? এটা প্রত্যেক বছর কন্ডাক্ট হয়। মেনলি 3 ধরনের ক্যাটাগরি স্টুডেন্ট থেকে বলে দিলাম, বাট তোমাদের জেনে লাভ নেই, তোমাদের মেনলি ডিপ্লোমা। দ্বিতীয়ত কি বললাম, আচ্ছা এটা জানো তো মোটামুটি কত পার্সেন্ট মার্কস লাগে? ওটা আশা করি আর বলছি না, 45% মতন মার্কস মনে হয় লাগে, ঠিক আছে, জিলেট পরীক্ষা দেওয়ার জন্য। আর যাদবপুরের জন্য কিন্তু মোটামুটি তুমি 65 ধরে চলো, 65% ধরে চলো ডিপ্লোমা, ঠিক আছে? 60 বলে, বাট আমি 65 বলছি, সেফ জোন, 65 ধরে চলো। কথাটা বুঝলে? প্রথম জিনিসটা ক্লিয়ার হলো? তুমি 45% পেলে তুমি পুরো এলিজিবল হয়ে গেলে, মানে জিলেট পরীক্ষার জন্য এলিজিবল হয়ে গেলে। কথাটা বুঝলে? তুমি 45% যখনই তুমি নাম্বার পেয়ে গেলে তোমার কি বলে ডিপ্লোমাতে, তখন তুমি পুরোপুরি এলিজিবল হয়ে গেলে। বুঝলে? হ্যাঁ যে কোনো কলেজের জন্য, স্যার। যে কোনো স্যার গভর্নমেন্ট আমার কলেজের জন্য। আমার একটা কোশ্চেন ছিল স্যার। বলো বলো বলো। ধরুন কারো ব্যাকলগ হয়ে গেল, তার ক্ষেত্রে কি হবে? দেখো, তার ক্ষেত্রে হবে যে তুমি যদি ফাইনাল সেমিস্টারের আগে, মানে 6 সেমিস্টারের আগে যদি সেটাকে ক্লিয়ার করে দাও, তাহলে ওয়েল অ্যান্ড গুড,
যদি লাস্ট সেমের হয়ে যায়, এবার এটা ডিপেন্ড করছে পুরোটা লাকের ওপর, কারণ আমার কাছে লাস্ট 10-11 বছরে এরকম স্টুডেন্টও আছে 1 বছর পুরোপুরি ওয়েস্ট হয়ে গেছে ডিউ টু তোমার এইটার জন্য। লাস্ট সেমিস্টারে থাকলে একটু ভয় আছে, বাট তার আগের সেমিস্টার অব্দি ওকে, কেন ফিফথ সেমিস্টারে হলে তুমি পরের বছর গিয়ে আবার ওটাকে ওই টাইমের মধ্যে হয়ে যায় পরীক্ষা জেনারেলি, ঠিক আছে? মানে 1 বছর যদি হাতে থাকে, মানে ফিফথ সেমিস্টার অব্দি তুমি ম্যাক্সিমাম খেতে পারো সাপ্লি, বাট 5 আর 6-তে না, আমি বলবো 5 আর 6-তে না খাওয়াটাই বেটার। ফোর্থ অব্দি খেলে ঠিক আছে, 5 আর 6 থাকলে একটু মুশকিল হয়ে যাবে। তো চেষ্টা করবে 5 আর 6 যেন কোনো সাপ্লি না আসে, তাহলে সমস্যা হয়ে যাবে। কেন কি, একটা এক্সাম্পল তোমাকে বলি, একটা ছেলে ছিল, আবার বলছি নাম নিচ্ছি না কারণ ভিডিওতে এগুলো ইনফরমেশন গুলো বাজে দেখায়, কারণ ও ধরো ভিডিওটা দেখলো কোনোদিন, তাই না, এটা বাজে দেখায়, তারও খারাপ লাগবে, বা তার বন্ধু যদি এই ভিডিওটা দেখে, কারণ এগুলো তো ইউটিউবে পাবলিশ করে কোনো না কোনো ভিডিও, তো খারাপ লাগবে। ওই জন্য আমি কারো নাম নিচ্ছি না, XYZ বলে বলছি। কারো যদি ডিটেল জানার থাকে তাহলে ডাইরেক্টলি আমাকে বলবে, আমি তার সাথে কথা বলিয়ে দেবো, সেটা কোনো ব্যাপার না। তো আমি নাম নিচ্ছি না, ধরো না এক্স একটা স্টুডেন্ট ছিল, 2022 কি 23 সালের ঘটনা হবে। তো ও কল্যাণ ইউনিভার্সিটিতে চান্স পেয়েছিল, ভালো স্ট্রিম নিয়ে পেয়েছিল, সামথিং ইলেকট্রনিক্স বা এরকম কিছু পেয়েছিল। বাট ওর প্রবলেমটা ছিল এটাই, ওর একটা ব্যাকলগ ছিল, 6 সেমিস্টারের সাবজেক্ট একটা ব্যাকলগ ছিল, ঠিক আছে? ওকে আমি রিকোয়েস্ট করেছিলাম, অনেক চিঠি ভিডিও করে দিয়েছিলাম, কিন্তু আলটিমেটলি লাভ কিছু হলো না। কারণ কি, ওদের ব্যাকলগের এক্সামটা জিলেটের অ্যাডমিশন হওয়ার পরে রেজাল্টটা বেরোলো, তার আগে রেজাল্ট পাবলিশও হলো না এবং বোর্ড থেকে কিছু জানানো না, যার জন্য ওর একটা বছর পুরো ওয়েস্ট হয়ে গেল। তো ওই জন্য সবসময় সেফ সাইডটা মাথায় রাখবে। এই প্রশ্নটার উত্তর আমার এটাই হওয়া উচিত যে স্যার ব্যাকলগ থাকতে পারে, তাতে নো প্রবলেম, কিন্তু এই ব্যাকলগটা যেন ম্যাক্সিমাম 4th সেমিস্টার অব্দি হয়, এবং চেষ্টা করতে হবে 5th সেমিস্টারের মধ্যে যেন সব ক্লিয়ার হয়ে যায় ব্যাকলগ গুলো। তোমরা তো জানো এই বছর ব্যাকলগ থাকলে পরের বছর আবার ওই সময় বা তার একটু আগে পেছন করে মোটামুটি ওই সময় আবার ওই এক্সামটা হয়ে যায়। তো এক্সামটা দিয়ে ক্লিয়ার করে দিলেই হলো, বাকি কোনো অসুবিধা নেই। মোট কথা, তুমি যেদিনকে অ্যাডমিশন নিতে যাবে সেদিনকে যেন তোমার কমপ্লিট রেজাল্ট চাই, নয়তো তোমাকে আটকে দেবে, বেশিরভাগ কলেজেই আটকে দেবে। প্রবলেমটা বোঝা গেছে? তো এরকম ঘটেছে, হ্যাঁ স্যার। প্রশ্নটা করলে বলেই বললাম রিয়েল ঘটেছে, এবং আমি নিরুপায়, আমার হাতে কোনো অপশন নেই, কারণ আমি তো আর বোর্ডকে বলে আমি তো ডিগ্রিটা চেঞ্জ করতে পারবো না। আমি রিকোয়েস্ট করতে পারি, আমি বলতে পারি কি কি করতে পারো তুমি, বাট এর বাইরে তো আমার কাছে কোনো অপশন নেই। হ্যাঁ, ম্যাক্সিমাম স্টুডেন্টই এই কোশ্চেনটা মানে করার চেষ্টা করে, বাট অনেকেই করতে পারে না। অনেকে করতে পারে না। না, ভালো প্রশ্ন, আমি তো বারবারই বলেছি যে কোনো ডাউট থাকলে আমাকে জিজ্ঞেস করে নেবে। তো আমার যেটা উত্তর এটাই হবে, 4th সেমিস্টার অবধি যদি ব্যাকলগ থাকে ইট ইজ ওকে, ইটস ওকে, বাট 5th আর 6th থাকলে একটু ডিফিকাল্ট, বলা যায় না, বাকিটা পুরোটা এবার লাখের উপর হয়ে গেল। তাও 5th-এ হলে আমার মনে হচ্ছে তাও হয়ে যাওয়ার চান্স আছে, বাট 5th-6th-এ না যাবে, মনে রাখবে খতরনাক হয়ে যাবে। 5th আর 6th-এ যদি সাপ্লি চলে আসে না, তুমি ডেঞ্জার মোডে চলে যাবে, কারণ পুরোটাই লাখের ওপর। এবার যদি কপাল ভালো থাকে, রেজাল্ট জিলেটের অ্যাডমিশনের আগে যদি রেজাল্ট বার করে দেয়, সাপ্লি রেজাল্ট দিয়ে টোটাল রেজাল্টটা কমপ্লিট যদি হয়ে যায়, দেন ওকে, না তো ঝুলে যাবে সেই বছরটা। বুঝতে পেরেছো তো? তো যার 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 সাপ্লি আছে, আমি কাউকে নাম স্পেসিফাই করছি না, কাউকে আমি ইন্টেনশন এটা নয় যে কাউকে আমি ছোট করা বা কাউকে আমার ইয়ে করা, তো আমি সেটা বলছি না, কিন্তু আমি এটাই বলছি যে সাপ্লি আসো, কোনো প্রবলেম নেই, সাপ্লি ক্লিয়ার করে দাও, 4th-এর মধ্যে যেন সবকিছু ক্লিয়ার হয়ে যায়। এখন তো খুব তুমি ইচ্ছা করে করনি, ভুলবশত কোনো একটা সাবজেক্ট কঠিন হয়ে গেছে, পেপার কঠিন হয়ে গেছে, যদি 4th-এ এসেও যায়, চেষ্টা করবে যেন নেক্সট মানে 6th-এর একদম গোড়ার দিকে যে পরীক্ষাটা হবে সেটা দিয়ে যেন ক্লিয়ার হয়ে যায়, মানে 5th আর 6th-এ যেন ব্যাকলগ ক্যারি না হয়, এটা যেন সবাই মাথায় রাখো। ক্লিয়ার? এই বোঝা গেল? থ্যাংক ইউ স্যার। ভেরি গুড। দ্বিতীয়ত পার্সেন্টেজের কথা বলি, তোমার কাছে যদি ডিপ্লোমাতে 45% থাকে, তুমি যে কোনো কলেজের জন্য, সরকারি প্রাইভেট যে কোনো কলেজের জন্য এলিজেবল। 2 নম্বর, অনলি যেও যদি করো 60% বলে, বাট আমি বলবো ওটা ভ্যারি করে, তো কোনো বছর ওঠানামা করে, 65% ধরে চলো। ডিপ্লোমাতে 65% থাকলে যাদবপুরের জন্য তুমি এলিজেবল। মনে করবে স্যার এই 60% যে কোনো একটা সেমিস্টারে, স্যার কোনোটাতে আমার 40% এসে গেছে, এই সরি কোনোটাতে আমার 50% এসে গেছে, স্যার আমি 65% কোন একটা সেমিস্টারের কথা বলছি না, ওভারঅল। এটা কি বলতো, ওভারঅল, তাতে কোনো অসুবিধা নেই, তুমি একটাতে 90 পাও, একটাতে 45 পাও, একটাতে 50 পাও, একটাতে 75 পাও, কোনো ম্যাটার করবে না, ওভারঅল যেন 60 বা 65 হয়। বলতে পারলাম 60 বলে, বাট আমি বলছি মাথায় রাখো 65 ধরে চলো, অনেক ক্ষেত্রে বেঁচে যাবে, বুঝতে পারছো তো? 65 ধরে চলো। আর এমনি যদি বলো স্যার ইন জেনারেল আমি অ্যাডমিশন আমার হবে যে কোনো কলেজে, সেটার ব্যাপারে যদি বলেন, সেটা হচ্ছে 45% থাকলেই হবে। মোটামুটি এত অব্দি ক্লিয়ার? জিলেট পরীক্ষা হ্যাঁ, কি জিনিস, জিলেট পরীক্ষা দিয়ে কি আমরা অর্জন করব, আমরা ব্যাচেলার ডিগ্রি বা গ্র্যাজুয়েট ডিগ্রি নেবো। কেন গ্র্যাজুয়েট ডিগ্রি নেবো? স্যালারি পে স্কেল ভালো, বেটার অফারিং, এবং অল ইন্ডিয়া লেভেলের যত গভর্নমেন্ট এক্সাম আছে সেখানে আমার অপরচুনিটিটা বাড়বে, তার জন্যই আমরা বিটেকটা করি। দ্বিতীয়ত বিটেক মানে এই যে বিটেক বলছি, আমরা তো কথাই বলে দিই বিটেক করছি, কিন্তু বেসিক্যালি ওর ভেতরে 2 ধরনের ডিগ্রি প্রোভাইড করবে, একটা হচ্ছে বি ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং, একটা হচ্ছে বিটেক। বি কারা দেয়? সাধারণত ইউনিভার্সিটি গুলো বি দেয়। বিটেক কারা দেয়? কোনো কলেজ দেয়। কলেজ কাকে বলে? একটা ইউনিভার্সিটি অ্যাফিলিয়েশন নিয়ে যারা চলে তাদেরকে কলেজ বলা হয়, ঠিক আছে? সব থেকে বড় ইউনিভার্সিটি কি বললাম, সব থেকে বেশি কলেজ কার আছে? মাকাউটের আছে, ঠিক আছে?
এবার তুমি যদি বলো স্যার আমাকে একটু টপ কলেজ আগে বলুন, মোটামুটি একটা অ্যাভারেজ আইডিয়া দেওয়ার জন্য বলছি। 1 নম্বরে প্রতিটা ছেলের যারা জিলেট পরীক্ষা দিচ্ছে সবার টার্গেট হওয়া উচিত প্রথমেই জেইউ। 2 নম্বরে কল্যাণী ইউনিভার্সিটি মানে কল্যাণী গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ, আমি কেইউ লিখলাম বাট কল্যাণী গভর্নমেন্ট কেজিইসি, হ্যাঁ কল্যাণী গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ। এর প্যারালাল কিছু স্ট্রিম এখানে ভালো, আবার কিছু স্ট্রিম জলপাইগুড়িরও ভালো, তো এটা আমি দুটোকে এক জায়গায় রাখছি, বাট জেনারেলি সবাই কল্যাণীটাই আগে মারে। 3rd নম্বরে আসবে জলপাইগুড়ি, জলপাইগুড়ি গভর্নমেন্ট। এবার 4th আসবে আদার্স। এই তিনটেই মেন, এরপরে আর কেউ প্রেফারেন্স দেয় না, এরপরে আদার্স যার যেটা সুবিধা হবে বা যে যেরকম র্যাঙ্ক হবে, যে যেরকম পড়বে সেরকম। কলকাতার দিকেও আছে অনেক, 2-3টে কলেজ আছে গভর্নমেন্ট কলেজ, শ্রীরামপুরে একটা গভর্নমেন্ট কলেজ আছে, ওদিকে কোচবিহার পুরুলিয়া আছে, ঠিক আছে এইগুলো। তারপরে তোমার আবার বলছি, এটা আমার মতে, আমি যেটা দেখেছি লাস্ট 10-11 বছর ধরে আমি যেটা দেখেছি, এইগুলো হয়ে গেলে না, এইগুলো হয়ে গেলে এখানে আমি বাদ দিতে বলছি এক্সেপ্ট অনেকে আবার এই ভিডিওটা ইউটিউবে পাবলিশ হলে গালাগাল দিতে পারে, কিন্তু আমি যেটা ফ্যাক্ট সেটা বলছি। হ্যাঁ আমি এখানে আবারও বলছি, কোনো ডিসক্রিমিনেশন করছি না, কাউকে ছোট করছি না, বা কোনো ইনফরমেশনকে মিসপ্লেস করছি এরকমও নয়। আমার ইন্টেনশনটা পিওরলি এডুকেশনাল পারপাস, এবং পুরো ফ্যাক্টস অ্যান্ড ডেটা যেটা বলছি আমার লাস্ট 10-11 বছর দিয়ে পড়াতে গিয়ে স্টুডেন্টদের সাথে ইন্টারাকশনে যেটা পেয়েছি। এর মধ্যে বাদ রেখে দেবে বর্ধমান ইউনিভার্সিটিটা, এটা কেন আমি পরে বলবো, ঠিক আছে, যেটা ইউআইটি বর্ধমান আছে। অ্যাকচুয়ালি বলে বর্ধমান ইউনিভার্সিটি এটা গভর্নমেন্ট ছাপ দিচ্ছে, কিন্তু এর ফি স্ট্রাকচারটা প্রায় 40-45 কাছাকাছি ফি স্ট্রাকচার, ঠিক আছে। আর দ্বিতীয় কথা, প্লেসমেন্ট যে খুব আহামরি কিছু সেরকম নয়, তো ওই জন্য আমি রেকমেন্ড করি যে বর্ধমানটা বাদ দিয়ে বাকি প্রথমে এই 3টে রাখো, তারপরে আদার্স গভর্নমেন্ট রাখো, না হলে চলে যাও টপ প্রাইভেট। 1 নম্বরেই আছে আইএম, 2 নম্বরে আছে হেরিটেজ, 3 নম্বরে আছে আদার্স। আদার্সের মধ্যে টেকনোমেন আছে, টেকনোর কিছু কলেজ আছে, মেঘনাসা আছে, আরসিসি আছে, এইচটিসি আছে, এমসিকেবি আছে, জেআইএস আছে, ঠিক আছে, নাডুলা আছে, তো এরকম আদার্স কলেজ চলে আসে। ওরকম পার্টিকুলার কোনো নাম নেবো না, তাহলে প্রমোশন হয়ে যাবে তাদের ব্র্যান্ডের, আমি ওরকম কিছু বলছি না, বাট জেনারেলি যেটা করে লোকে আইএম হেরিটেজ এই দুটোকে টপে রাখে। তো মোটামুটি এই যাদবপুর, কল্যাণী, জলপাইগুড়ি, আদার্স গভর্নমেন্ট, তারপরে আইএম হেরিটেজ, এত অব্দি জিলেট দিয়ে যাওয়াটা উচিত। এর পরের যে কলেজগুলো আছে তুমি জিলেট দাও না দাও কোনো কিছু ম্যাটার করে না, কারণ ওগুলো পয়সার খেলা বেশিরভাগ ক্ষেত্রে। আমি ওপেন বলছি, স্টেট কার্ড কথা বলছি, কারোর যদি কোনো খারাপ লাগে, কারোর যদি এটা মনে হয় যে জিনিসটার মধ্যে কিছু বাজে ইনফরমেশন দিচ্ছে বা কিছু ডিমোটিভেট করছে বা ডিসক্রিমিনেশন করছে, তার সেটা ব্যক্তিগত ব্যাপার। কারণ আমি যেটা বলছি এটা পুরোটাই ফ্যাক্টস অ্যান্ড ডেটা, যেটা আমি আমার স্টুডেন্টদের কাছ থেকে পেয়েছি, ঠিক আছে। এবার বাকি কলেজগুলোকে কনসিডার কোন হিসাবে করা উচিত, এখানে একটা ক্রাইটেরিয়া আছে। আর দেখো আমি জেনারেলি বলছি, জিলেট পরীক্ষা দিচ্ছ মানে হেরিটেজ অব্দি কনসিডার করো, তারপরে যে প্রাইভেট কলেজগুলো আছে এটার জন্য জিলেট দাও বা না দাও কিছু ম্যাটার করে না, কারণ কি সেখানে ডাইরেক্ট অ্যাডমিশনের একটা জায়গা রয়েছে। এরকম নয় যে তুমি জিলেট দিলেই পড়তে পারবে, জিলেট না দিলে পড়তে পারবে না। 2-1টা কলেজ বাদ দাও তার মধ্যে, যেমন ইউটিতে যে সাধারণত র্যাঙ্ক নেয়, ঠিক আছে, তো এরকম 2-3টে কলেজ যদি বাদ দাও, বাকি কলেজগুলোতে ডাইরেক্ট অ্যাডমিশনের ব্যবস্থা আছে, তো তার জন্য জিলেট দরকার নেই। তো জিলেট দেওয়ার জন্য এই তোমার প্রথম 6টা ক্যাটাগরি তোমাকে মাথায় রাখতে হবে: যাদবপুর, কল্যাণী, জলপাইগুড়ি, বাকি আদার্স গভর্নমেন্ট কলেজ, আইএম হেরিটেজ। এই কটা কলেজের জন্য তোমার কিন্তু জিলেট র্যাঙ্কটা রিকোয়ার্ড, বাকি কলেজের জন্য রিকোয়ার্ড নয়, কারণ বাকি কলেজে ডাইরেক্ট অ্যাডমিশনও করা যায়, তোমার পয়সা থাকলে তুমি পড়তে পারবে, না থাকলে পড়তে পারবে। তো আমি মনে করি না তার জন্য কোচিং নেওয়ার দরকার আছে, যেটা বলছি অনেস্টলি কথা বলছি। তো বাকি কলেজ তুমি পয়সা থাকলে, পয়সা অ্যারেঞ্জ হলে তুমি পড়তে পারবে, না অ্যারেঞ্জ হলে পড়তে পারবে না। তাহলে তুমি জিলেট দাও, কি র্যাঙ্ক করো, জিলেট র্যাঙ্ক লাগাও না লাগাও, ডাজন্ট ম্যাটার। ক্লিয়ার হলো? তো আমি প্রমোট করবো না, আমি প্রমোট করবো যেগুলো র্যাঙ্কের বেসিসে ভর্তি হওয়া যায় এবং যেগুলো জন্য কম্পিটিশন আছে, আমি শুধু সেই কম্পিটিশনের বেসিসেই বলবো। কথা বোঝাতে পারলাম? জল ভাত ক্লিয়ার? হ্যাঁ স্যার। তাহলে আমার টার্গেট এটাই হবে, সব গভর্নমেন্ট কলেজ এক্সেপ্ট বর্ধমান ইউনিভার্সিটি। কেন ওটা পরে বলবো, আজকের ভিডিওতে আমি আলোচনা করছি না। জাস্ট এইটুকু মনে রাখো, ফি স্ট্রাকচারটা প্রাইভেটের মতন, ডিগ্রি দেবে গভর্নমেন্ট ডিগ্রি, প্লেসমেন্ট খুব লো। এই 3টে কারণের জন্য বর্ধমান ইউআইটি বর্ধমানটাকে অনেকে কনসিডারেশনে রাখে না, আমিও রাখি না। তো ওটাকে ওই জন্য পরে দিতে পারো। মানে এরম হতে পারে আইএম হেরিটেজের পরে তুমি চাইলে 2-3টে ভালো প্রাইভেট কলেজ রেখে দাও, তাও আচ্ছা, বাট ইউআইটি বর্ধমানটা বুঝে শুনে করবে। হ্যাঁ, এবার কিছু সিনারিও বলে রাখি, কারোর বাড়ি ধরো ইউআইটি বর্ধমানের কাছে, বা কারোর বাড়ি পার্টিকুলারলি বর্ধমানে, তো সে কলকাতায় কোনো একটা প্রাইভেট কলেজে পড়ার থেকে বর্ধমান ইউনিভার্সিটি পড়া তার কাছে অনেক ভ্যালুয়েবল। বুঝতে পেরেছো? এছাড়াও অনেক ফ্যাক্টর আছে যেগুলো আমি ওপেনলি মানে ইউটিউবে এরকম ওপেন মিডিয়া প্ল্যাটফর্মে আমি বলতে পারছি না,
পার্সোনালি কোনোদিন ফোন করে আমি বলে দেবো বাকি জিনিসগুলো, ঠিক আছে? পুরো ডেটা A to Z ডেটা আছে। বাট কিছু জিনিস হয় না, মানে কিছু জিনিস আমরা বলতে পারি ওপেনলি, বাট কিছু জিনিস ওপেনলি বলা যায় না। তো বর্ধমান ইউনিভার্সিটি সম্পর্কে যদি ডিটেল কিছু ইনফরমেশন থাকে, আমি চাইলে কেউ আমাকে পার্সোনালি ফোন করে বলে দেবো। বাট আমি এই ওপেন মিডিয়াতে বলতে পারছি না অনেক কিছু কথা, ঠিক আছে? পুরো আমি এগুলো বলে দেবো, ডিসকাস করে দেবো। বাট আপাতত রাখার দরকার নেই, ঠিক আছে? তো আপাতত এই কটা কলেজ আমাদের র্যাঙ্ক দরকার, ঠিক আছে? এবার র্যাঙ্কের কথা যদি বলো, যেমন ভাবে আমি লিখেছি মোটামুটি এইভাবেই হয়। প্রথমে সবাই যাদবপুরের জন্যই লড়ে, তারপরে কল্যাণীর জন্য লড়ে, তারপরে জলপাইগুড়ির জন্য লড়ে, তারপরে আদার্স গভর্নমেন্টের জন্য লড়ে, তারপরে বেঁচে থাকলো যেগুলো সেগুলো আইএ হেরিটেজের জন্য লড়ে, তারপরে র্যাঙ্ক যেগুলো এবার পড়ে রইলো বাকি কলেজের জন্য লড়ে। এই বুঝতে পেরেছো ব্যাপারটা কি বললাম? হ্যাঁ স্যার। তো লড়াটা হচ্ছে কিন্তু এই 6টা কলেজের জন্য লড়া। এবার তারপরে অবশিষ্ট যেটা পড়ে রইলো সেটা। এবার তোমরা যদি আমাকে বলো যে স্যার আপনি একটা মোটামুটি আইডিয়া দিন, মোটামুটি বলুন যাদবপুরে যাওয়ার জন্য আমার মিনিমাম এবং ম্যাক্সিমাম র্যাঙ্ক কত দরকার। আমি অল ট্রেড বলছি, কারণ কি এটা ট্রেড টু ট্রেড ভ্যারি করে। অল ট্রেড বলছি অ্যান্ড অল গভর্নমেন্ট, মানে একদম লাস্ট গভর্নমেন্ট কলেজ অব্দি কত অব্দি যেতে পারে আপনার দেখা, টপ প্রাইভেটে কত যেতে পারে। কারণ আমার তিনটেই তো দরকার। বাকি কলেজে আমি কি বললাম, তুমি জিলেট দাও না দাও, পয়সা থাকলে পড়তে পারবে, না থাকলে পড়তে পারবে না, সিধাবাদ। আমি যেটুকু বলি অনেস্ট কথা বলি, ক্লিয়ার কাট কথা বলি। অনেকের কান দিয়ে রক্তপাত হবে, অনেকের ভিডিওটা দেখে নিচে দেখবে গালাগাল দিচ্ছে, দিতে পারে, কিন্তু যেটা বলবো আমি জেনুইন কথা বলবো। এমন কিছু ফেক প্রমোশন করবো না, এমন কিছু ফেক মোটিভেশন দেবো না যেটা নিয়ে স্টুডেন্টরা ভাষাভাষি করে। তো আমার মতে এই 6টা কলেজ বাদ দিয়ে বাকি কলেজে পড়ার জন্য জিলেট দরকার নেই আমার মতে, ঠিক আছে? তো ওই জন্য আমি 6টা কলেজের রেসপেক্টই পড়বো। যাদবপুরের যদি বলো, তোমরা সবাই জানো 1 থেকে শুরু হয়, ম্যাক্সিমাম যেতে পারে। যদি অল ট্রেড বলো, ম্যাক্সিমাম ওই 350 অব্দি যেতে পারে হাইস্ট। যদি অল গভর্নমেন্ট বলো 400 অব্দি মোটামুটি যায়, 400 450 অব্দি যায়। বাট এটা না ধরাটাই বেটার, 300 ধরে চলো অল গভর্নমেন্ট, অল ট্রেড, ঠিক আছে? এবার একটা ট্রেড টু ট্রেড ভ্যারি করে, বাট এখনই অত কমপ্লেক্স করতে চাইছি না জায়গাগুলো। একটা ওভারঅল আইডিয়া রাখো তাহলেই চলবে। মানে আমি বলতে চাইছি এটা সিভিলের জন্য যাদবপুরে যদি 100 যায়, কম্পিউটার সায়েন্সে সেটা যাবে মাত্র 20 কি 15 র্যাঙ্ক যাবে, কথা বুঝলে? এগুলো কিন্তু সব জিএমআর বলছি, জেনারেল মেরিট র্যাঙ্ক, মানে অল ওভার ওয়েস্ট বেঙ্গল র্যাঙ্ক বলছি, কথাটা বুঝতে পেরেছো? অল ওভার ওয়েস্ট বেঙ্গল র্যাঙ্ক যেটা সিভিলের জন্য 100 র্যাঙ্ক যেতে পারে যাদবপুর ইউনিভার্সিটি, মানে 100 র্যাঙ্ক করলে সিভিলে তুমি যাদবপুরে চান্স পেয়ে যাবে। সেটাই কিন্তু কম্পিউটার সায়েন্সের জন্য তোমার 20-র মধ্যে র্যাঙ্ক করতে হবে। ডিফারেন্সটা বুঝতে পারছো? সেম ভাবে কেউ 60 র্যাঙ্ক করে যদি মেকানিক্যাল পায় যাদবপুরে, কথা বুঝতে পারছো, সেটাই কিন্তু তুমি ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স নেওয়ার জন্য তোমার কিন্তু 30-35-এর মধ্যে শেষ হয়ে যাবে। ডিফারেন্সটা বুঝতে পারছো? তো আমি অত কমপ্লেক্সে যাচ্ছি না, ওটা পরে বলবো। আগে তো প্রিপারেশন রেডি করি, আগে তো আমার একটা ভালো র্যাঙ্ক হোক, তারপরে ওগুলো ডিসিশনে আসবো স্যার কোন স্ট্রিম নেওয়া উচিত। সেটার জন্য গাইডলাইন তোমরা ফ্রিতে পাবে এখানে। একটা কথা বলে রাখি, তুমি যে ফিসটা পে করেছো, নট অনলি লাইভ ক্লাস, শুধু যে লাইভ ক্লাস আছে তা নয়, এর মধ্যে ভিডিও কোর্সও তুমি পাচ্ছ, এর মধ্যে পেড মক টেস্টও তুমি পাচ্ছ, এর মধ্যে যদি ভবিষ্যতে কোনো স্টাডি মেটেরিয়াল বা অন্য কিছু যদি মেটেরিয়াল লঞ্চ করি সেটাও তুমি পাচ্ছ, এর মধ্যে তুমি কাউন্সিলিং পাচ্ছ, এর মধ্যে তুমি লাইফ কোচিং পাচ্ছ, এর মধ্যে তুমি কেরিয়ার গাইডেন্স পাচ্ছ। তো যখন কাউন্সিলিং হবে, কাউন্সিলিং এ তুমি A to Z গাইডেন্স পেয়ে যাবে। তোমার ধরো লাইফে কোনো রকম ডিসিশন নিতে অসুবিধা হচ্ছে, এই যে যেমন বলছিলে যে স্যার কেমিক্যাল থেকে আপাতত ভেবে রেখেছি আমি ইলেকট্রিকে যাবো, কিন্তু আমার স্যার অনেকগুলো সমস্যা হচ্ছে, সেই রিলেটেড যা কিছু ইস্যু সেগুলো তুমি গাইডেন্স পাবে। এবং শুধু এটা এরম নয়, তোমার প্র্যাকটিক্যাল কথা বলি, পরশু দিনই ফোন করেছিল একজন গার্জেন, 2020 বা 21-এ পাস করেছে আমার এখান থেকে, ঠিক আছে? তার বিটেক অলরেডি হয়ে গেছে, এমটেক একটা এনআইটি তে পেয়েছে চান্স। তো তার গার্জেন এখন এমটেক এর পরে পিএইচডি করা উচিত না এমটেক এর পরে পিএইচইউ তে যাবে, না এমটেক এর পরে টিচিং এ যাবে, সেই রিলেটেড আলোচনা এখন আমাকে ফোন করে জিজ্ঞেস করছে তার গার্জেন, তার মা, স্টুডেন্টের মা। তো এই সম্পর্কটা এরকম ভেবো না যে স্যারের কাছে 1 বছর ফিস পেমেন্ট করলাম, 1 বছর পয়সা দিলাম, স্যারের কাছে পড়লাম, আমার খেল খতম পয়সা শেষ, খেল খতম পয়সা হজম। ব্যাপারটা এরকম নয়, এটা লাইফ লং এর একটা রিলেশনশিপ। তুমি আজকে জিলেটের জন্য পড়ছো বলে ইনডেপথ তোমাকে সাবজেক্টও গাইড করছি, পরে হয়তো সাবজেক্ট গাইড করবো না, বাট ওভারঅল যতটুকু নলেজ আছে বা যতটুকু যে আমাদের নেটওয়ার্ক তৈরি হয়ে আছে অল ওভার ওয়ার্ল্ডে, শুধু ইন্ডিয়া বলবো না, অল ওভার ওয়ার্ল্ডে যে নেটওয়ার্ক তৈরি আছে, তার বেসিসে তোমাকে আমি যতটা আমার পক্ষে সম্ভব আমি চেষ্টা করবো গাইডেন্সটা দেওয়া, যে এটা করলে এটা বেটার রেজাল্ট দেখা গেছে, এই স্টুডেন্টের এই ফিচার হয়েছে, এই কেরিয়ার গাইডেন্স এই হতে পারে। তো এই ওভারঅল আইডিয়া কিন্তু চলবে। ওই জন্য শুরুতে আমি বলে রাখলাম যে এটা ডিসকাশনটা শুধু একটা ডিসকাশন, এটা ওভারঅল একটা সারা জীবনের একটা ডিসিশন, ঠিক আছে? এবং এটা আমি করে থাকি, অন্য কে কি করে আমি জানি না, বাট আমি করে থাকি এবং আমার এটা ভালো লাগে বলে আমি করি, ঠিক আছে?
তো এরকম কোনো ব্যাপার নেই, আজ থেকে 5 বছর আগের স্টুডেন্ট যদি আজকে ফোন করে যে স্যার চিনতে পারছেন এরকম, হয়তো দেখো মুখ চিনতে পারবো না কারণ অনলাইনে মুখ তো সবার কাছে চেনাটা সম্ভব নয় পিকচার দেখে, বাট নাম বা স্টুডেন্টের ক্যাটাগরি বা স্টুডেন্টের বিহেভিয়ার এগুলো মনে থেকে যায় আলটিমেটলি। সে 10 বছর আগেকার স্টুডেন্টই হোক আর 5 বছর আগেকার স্টুডেন্ট, 1 বছর স্টুডেন্ট আগেরই হোক। এই হচ্ছে গল্প। আচ্ছা কোথায় ছিলাম? হ্যাঁ, র্যাঙ্কের ব্যাপারটা ছিলাম। তাহলে মোটামুটি 1 থেকে শুরু করে 300 350 অব্দি অল ট্রেড বলছি, একদম সবকিছু ট্রেড মিশিয়ে 300 350 অব্দি যেতে পারে। আর অল গভর্নমেন্ট তুমি 400 অব্দি যায়, বাট আমি বলবো 400 500 ধরার দরকার নেই, 300 350 ধরে রাখো ভালো ভালো কলেজগুলো পাওয়ার জন্য। তো মোটামুটি অল গভর্নমেন্ট কমপ্লিট হয়ে গেল। আর টপ প্রাইভেট গুলো মোটামুটি ওই 500 থেকে 900 মধ্যে শেষ হয়ে যায়, বুঝতে পেরেছো? মানে ধরো IIM, হেরিটেজ, টপ যে প্রাইভেট কলেজগুলো আছে, বুঝলে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে, তাহলে এখন অব্দি আমাদের যেটা ক্লিয়ার হলো, জিলেট পরীক্ষা কি এবং এটা কেন দেবো। 2 নম্বর আমাদের ক্লিয়ার হলো টপ কলেজেস বলতে আমরা কি বুঝি। এই যে বলি না আমরা টপ কলেজে যাবো জিলেট দিয়ে, এটা বলতে কি বুঝি। তো সেখানে আমরা দেখে নিলাম গভর্নমেন্ট আর প্রাইভেট মিলিয়ে। তৃতীয়ত আমাদের সেফ জোন কি, মোটামুটি যদি 300 350 অব্দি র্যাঙ্ক রাখতে পারি মোটামুটি, তাহলে আমার একটা গভর্নমেন্ট কলেজ এসে যাবে, যে কোনো গভর্নমেন্ট। আর যদি যাদবপুরে সেফ সাইড বলো 150-র মধ্যে করতে পারলে বেটার হয়, বাট 150 একটু রিস্কি হয়ে যাবে। 100 হলে তুমি যে কোনো একটা স্ট্রিম পেয়ে যাবে যাদবপুরে। 5 নম্বরে কি বললাম, যখন আমরা কাউন্সিলিং করব তখন শুধু র্যাঙ্ক করলেই হবে না, তার সাথে সাথে আমাদেরকে কিছু অনেকগুলো ফ্যাক্টর মাথায় রেখে আমার কাউন্সিলিংটা করতে হবে। আমি তোমায় বলছি 100 র্যাঙ্ক করে কল্যাণীও পাওয়া যায়, 100 র্যাঙ্ক করে যাদবপুরও পাওয়া যায়, কিন্তু তোমার ফিউচার অনুযায়ী, তোমার ড্রিম অনুযায়ী কোনটা তোমার জন্য বেস্ট হবে সেটা তো তুমি ডিসিশন নিতে পারবে না, ঠিক কি না? তো সেটার জন্য বেস্ট হয় যে ওই ফিল্ডে যার কাছে নেটওয়ার্ক আছে, যে কেসগুলো দেখেছে, ইন্ডিভিজুয়াল কেসগুলো দেখেছে, তার সাথে কনসাল্ট করা, তাহলে জিনিসটা বেটার হয়, বুঝলে? হ্যাঁ স্যার। সেগুলো তখন আলোচনা করে দেবো। আর মার্কসের ব্যাপারটা ক্লিয়ার হলো, 45 মার্কস হলে তুমি এলিজিবল জিলেট পরীক্ষা দেওয়ার জন্য, বাট 65% ধরে রাখো জেউ এর জন্য। ক্লিয়ার? হ্যাঁ স্যার। এবার আসবো এক্সাম ডিটেল। এক্সামটা কিরকম হয়, কি বৃত্তান্ত, এক্সামের ডিটেলস বলুন। এবার এক্সাম ডিটেলস নিয়ে বলবো, এতক্ষণ তো এমনি আলোচনা হলো, এবার এক্সাম ডিটেলস নিয়ে বলবো। দাঁড়া এক সেকেন্ড ধরো। আচ্ছা, জিলেট এক্সামটা আমাদের অফলাইন হয় এবং ওএমআর বেসড হয়। ওএমআর বেসড বোঝো তো? একটা ওএমআর শিট দিয়ে দেবে আর তোমার কাছে একটা পেন থাকবে বা পেন দিয়ে দেবে, সেই পেন দিয়ে কোশ্চেন দেখে ওখানে গোল পাকাতে হবে, বুঝলো তো? এটা অফলাইন পরীক্ষা, মানে গিয়ে পরীক্ষা দিতে হয়। আর টোটাল টাইম থাকে তোমাদের এই এক্সামের 120 মিনিট বা 2 ঘন্টা। টোটাল মার্কস থাকে 120 নাম্বার। এই জিনিসটা ক্লিয়ার হলো সবার? হ্যাঁ স্যার। এবার আছে সিলেবাস। টোটাল জিলেট পরীক্ষাটা 4টে সাবজেক্টে বিভক্ত: ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, এফটিবিলি। ফান্ডামেন্টাল ইলেকট্রনিক্স, ইলেকট্রনিক্স। ম্যাথ যেটা থাকে এটা পিওর ম্যাথও থাকে না, আবার অ্যাপ্লাইড ম্যাথও থাকে না, মিক্স থাকে। মিক্স মানে কিছুটা তোমাদের ইঞ্জিনিয়ারিং যে ম্যাথ আছে সেই ইঞ্জিনিয়ারিং ম্যাথের কিছু চ্যাপ্টার,
আর কিছু চ্যাপ্টার হচ্ছে আমাদের জেনারেল যে ম্যাথ থাকে, ক্লাস 11-12 অব্দি যে ম্যাথ থাকে, সেই ম্যাথামেটিক্সের কিছু চ্যাপ্টার, দুটোকে কম্বাইন করে যে ম্যাথামেটিক্স সিলেবাস সেটা বাড়ানো হয়। ফিজিক্স হচ্ছে পিওরলি ক্লাস 12 এর ফিজিক্স, কেমিস্ট্রি হচ্ছে কিছুটা ক্লাস 12 এর জিনিস, আর কিছুটা তোমাদের ডিপ্লোমা যে কেমিস্ট্রি থাকে ফার্স্ট সেম সেকেন্ড সেমে সেখানকার কিছু চ্যাপ্টার আছে, মিলিয়ে কেমিস্ট্রি সাবজেক্টটা বাড়ানো হয়েছে। আর এফটিবিলি সাবজেক্ট যেটা আছে, এটা পুরোটাই তোমাদের ওই যে এখন কোন সেমিস্টারে থাকে গো? আমাদের সময় তো সেকেন্ড সেমিস্টারে থাকতো। স্যার বেসিক কোন সেমিস্টারে পড়েছো এখন রিসেন্টলি? এখনকার ডিপ্লোমা কোন আমাদের তো সেমিস্টার? এফটিবিলিটা ছিল না, সিভিলে ছিল না। আমি সিভিলে বলছি না, ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টারে যে সাবজেক্টগুলো ছিল তার মধ্যে থাকে না, দেখবে ফান্ডামেন্টাল ইলেকট্রনিক্স বলে বা ইলেকট্রিক্যাল বলে একটা সাবজেক্ট থাকে, হ্যাঁ থাকে। থাকে তো? হ্যাঁ ওই সাবজেক্টটাই হচ্ছে তোমার এফটিবিলি, বুঝলে? এবার আছি মার্কস ডিস্ট্রিবিউশনে, ভালো করে দেখবে। মার্কস দু ধরনের থাকে, একটা হচ্ছে 1 নম্বরের, আরটা হচ্ছে 2 নম্বরের। ঠিক আছে? যেটা 2 নম্বরের কোশ্চেন থাকে সেটাতে কোনো নেগেটিভ থাকে না, মনে রাখবে। 1 মার্কসের যে কোশ্চেন গুলো হয় সেটাতে নেগেটিভ থাকে, থাকবে। নেগেটিভটা কত থাকবে? 1/4, মানে 0.25 নেগেটিভ হবে। মানে বোঝো, একটা কোশ্চেন আছে তো, তার কোশ্চেনের 4টে অপশন। তুমি যদি ধরো এটা ঠিক আছে, 1 নম্বরটা ঠিক, বাট তুমি মেরে দিয়েছো সিটা, তাহলে তোমার অলরেডি যে নাম্বার অলরেডি অন্য কোশ্চেন গুলোর জন্য পেয়েছো সেখান থেকে 0.25 নেগেটিভ করে দেওয়া হবে। এটার 1 নম্বর তো পেলেই না, উল্টে যেটা অলরেডি করে দিয়েছো সেখান থেকে 0.25 তোমার বাদ দিয়ে দেওয়া হবে যদি ভুল করে দাও। কিন্তু কোন কোশ্চেনে? 1 মার্কসের কোশ্চেনে। আর 2 মার্কসের যে কোশ্চেন আছে নো নেগেটিভ, মানে তুমি যা খুশি মারো, নো নেগেটিভ মার্কস। মানে কি, তুমি 4টে অপশনের মধ্যে যদি কারেক্ট অপশন পাও 2 পাবে, আর যদি ভুল মেরে দাও কোনোটা, তাহলে কি তোমার মার্কস কাটবে না, যা ছিল তোমার তাই মার্কসই থাকবে। ঠিক হলে নাম্বার পাবে, ভুল হলে কোনো নাম্বার কাটবে না। কথা বুঝলে? হ্যাঁ স্যার। তো এবার 1 মার্কসটাকে বলি, 1 মার্কস আর 2 মার্কসটাকে বলবো। আচ্ছা, আমি একটু হিজিবিজি করে লিখছি, তোমরা কিন্তু সুন্দর করে এগুলো নোট বানিয়ে নেবে, একদম ফার্স্ট পেজে এগুলো সব লিখে নেবে। হ্যাঁ, সিলেবাস, মার্ক ডিস্ট্রিবিউশন একদম খাতা একদম একদম রেডি রাখবে। অনেকে বলে স্যার এগুলো লিখবো, হ্যাঁ লিখে রাখো, মাথায় থাকবে না, খাতা শুরুটাই খুলে এগুলো সব লেখা থাকবে। স্ট্র্যাটেজি, টপ কলেজ, র্যাঙ্ক, এগুলো তো কোনো বইতে পাবে না রে বাবা, এগুলো তো ইনফরমেশন না, নোট ডাউন করে রাখবে খাতায়। যা কিছু আলোচনা হবে সব কিছু নোট ডাউন করবে। চলো, 1 নম্বরের ম্যাথামেটিক্সের কোশ্চেন আছে 30টা, আর 2 নম্বরের ম্যাথামেটিক্সের কোশ্চেন আছে 10টা। তাহলে 30টা 10টা কটা হলো? টোটাল কোশ্চেন কটা হলো? স্যার 40টা। 40টা। কিন্তু মার্কস কত হলো বলো তো? দেখো, এটা হচ্ছে 30টা ইন্টু 1 করে, আর এটা স্যার টোটাল 50। 50 হলো। ভেরি গুড। ফিজিক্সের ক্ষেত্রে 25টা থাকে 1 নম্বর, আর 5টা থাকে 2 নম্বর। তাহলে কোশ্চেন কটা হলো? কোশ্চেন কিন্তু 30টা হলো, আর নাম্বার কত হলো? দেখো, 25 কে 25, 5 দুগুণে 10, 35। কথাটা বুঝলে? অনেকে বলবে স্যার বুঝতে পারলাম না। এই দেখো, 30টা কোশ্চেন আর 10টা কোশ্চেন 40টা কোশ্চেন, 25টা কোশ্চেন আর 5টা কোশ্চেন 30টা কোশ্চেন। কথা বুঝলে? কেমিস্ট্রিতে থাকে 15টা 1 নম্বরের, আর 5টা 2 নম্বরের। তাহলে টোটাল কোশ্চেন কটা হলো? 15 5 20টা, আর মার্কস কত হবে? 15 কে 15, 5 দুগুণে 10, 25 নম্বর। ক্লিয়ার? হাইলাইট করে দাও। হ্যাঁ স্যার। 15টা কোশ্চেন, 5টা কোশ্চেন, 20টা কোশ্চেন। আর এফটিবিলিতে থাকে কোনো 2 নম্বরের কোশ্চেন থাকে না, ঠিক আছে? 10 নম্বরের
মানে 1 মার্কসের 10টা কোশ্চেন থাকবে, যেটা টোটাল 10 নম্বর। তাহলে দেখো এবার এগুলোকে যোগ করো, 50, 35, 25, 10 কত এলো? 120 স্যার। 120 নম্বর। তো শুরুতেই বলেছিলাম জেলেট পরীক্ষাটা কত? 120 মিনিট বা 2 ঘন্টার এবং 120 নম্বরের, মানে এটা মার্কস। কথা বোঝা গেল? কারো কোনো ডাউট এত অব্দি? না স্যার। এবার শোনো, এই যে 1 নম্বর বা 2 নম্বরের কোশ্চেন গুলো দেখলে, এই কোশ্চেন গুলো দুটো টাইপের হয়। একটা হচ্ছে এমসিকিউ, একটা এমএসকিউ। এমসিকিউ মানে মাল্টিপল চয়েস কোশ্চেন, বাট এর উত্তরটা হবে একটাই। এমএসকিউ মানে মাল্টিপল সিলেক্ট কোশ্চেন, এর উত্তর হবে একের বেশি। মানে ভালো করে বোঝাই, ধরো একটা 2 নম্বরের কোশ্চেন দিলাম, ভালো করে বুঝবে। তার 4টে অপশন, ধরে নাও তোমার অপশন এটা কারেক্ট,